খালি চোখটা দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রথমে তাহলে আমাদের মেন কাজটা হবে লেকচার 3-এর কত নাম্বার বলো তো ভাইয়া? প্রোগ্রাম বাস্তবায়ন সম্পর্কে, ঠিক না ভাইয়া? প্রথম কাজ খেয়াল করে দেখবা, একটা প্রোগ্রাম করার জন্য মোট কয়টা শর্ত লাগে? 7টা। তার মানে প্রথমে সমস্যা নির্দিষ্টকরণ, প্রথমে সমস্যা। আচ্ছা, আমরা আমাদের সমস্যা তৈরি করে নিই। হ্যাঁ, মনে করে নাও আমাকে বারবার গড় করতে হয়। কি করতে হয়? গড়ের ম্যাথ করতে হয়। কেমন? একটা ক্লাসে মনে করে নাও 5 জন আছে। কতজন আছে? এই 5 জনের মধ্যে গড় মানে কতজন উপস্থিত হচ্ছে এই গড়টা বের করতে হবে, অথবা কত মার্ক পেলো। এক কথায় 5 জনের মধ্যে গড় করবো। কতজনের মধ্যে গড় করবো? আমার এটা সমস্যা। এইবার তোমরা সকলেই প্রোগ্রামার, তোমাদের ডাকলাম। এবার বললাম ভাইয়া আমার একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমি গড় করতে পারছি না, মানে বারবার গড় করতে করতে আমি নাজেহাল হয়ে গেছি। এমন কোনো কিছু করা যায় না যে আমি সহজে নাম্বার দিব আর গড় হয়ে বের হয়ে চলে আসবে? তাহলে অনেক সুবিধা হয়। তোমরা আমাকে বললে হ্যাঁ এটা তো সম্ভব। কিভাবে সম্ভব? এটা একটা ইলেকট্রিক সার্কিট আমরা তৈরি করব। এই সার্কিটে আমরা একটা সফটওয়্যার দেব। এই সফটওয়্যারের মাধ্যমে এটা কি করা যাবে? করা যাবে। মানে আপনি ইনপুট দেবেন, তাহলে আউটপুট আসবে। এটা কারা ধারণা দিল? তোমরা, প্রোগ্রামার। আর আমি তো ব্যবহারকারী, আমি তো বললাম যে আমার সমস্যাটা এইটা। তাহলে প্রথমে আমি সমস্যা নির্দিষ্ট করলাম, যে আমার সমস্যাটা কি আমি নির্দিষ্ট করে দিলাম। তারপরে সমস্যাটা আমরা আলোচনা করে বিশ্লেষণ করলাম। এই সমস্যা, হ্যাঁ, আমরা এখান থেকে শুরু করবো। জাস্ট একবার করে ধারণা দিয়ে দিচ্ছি। 3 নাম্বার কি বলতো ভাইয়া? প্রোগ্রাম ডিজাইন। 3 নাম্বার কি? আচ্ছা, প্রোগ্রামটা কি আসলে বলতো ভাইয়া? কি প্রোগ্রাম তৈরি করছি? না, কি বিষয়ে প্রোগ্রাম করছি? গড় করতে হবে। কয়টা সংখ্যার মধ্যে গড়? 5টা সংখ্যা। কয়টা সংখ্যার মধ্যে গড়? 5টা সংখ্যার মধ্যে গড়। এইবার আমরা ধারণা অনুসারে কাজ শুরু করছি। প্রথমে আমাকে ধারণা দিচ্ছি, মানে আমরা ধারণা অনুসারে কাজ করছি। প্রথমে তোমরা আমাকে ধারণা দিলে যে ভাইয়া প্রোগ্রামটা শুরু করাই কিভাবে? প্রোগ্রামটা স্টার্ট করেন। এক মিনিট, প্রোগ্রামটা প্রথমে আমাদের স্টার্ট করতে হবে। কি করতে হবে? স্টার্ট করতে হবে। তারপরে এই প্রোগ্রামে আমরা ইনপুট নিব। কি নিব? ইনপুট। কয়টা সংখ্যা নিব ইনপুট? 5টা সংখ্যা। আমি ধরে নিলাম এক্স ওয়াই জেড না দিয়ে একটা কাজ করি, এ বি সি ডি ই। কয়টা সংখ্যা নিলাম বলো তো ভাই? 5টা। এরপর এই 5টাকে আমরা গড় করব। এই গড়টা কে করবে? ডিভাইস। আচ্ছা, গড় করার সূত্র কি বলো তো ভাইয়া? মনে আছে তো ভাইয়া? গড় করার সূত্র হলো এ ভি জি, মানে এভারেজ। গড় মানে কি? এভারেজ। গড় করার নিয়ম হলো কয়টা সংখ্যা আছে? 5টা। এ, হ্যাঁ রাইট, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ডি প্লাস ই। কয়টা সংখ্যা যোগ করলাম? এবার কত দিয়ে ভাগ করব আমরা? 5 দিয়ে ভাগ করব। বুঝতে পারছি ভাইয়া? এইটা ভাগ করা শেষ। এরপর ডিভাইস কি করবে? তার ফলাফল প্রদর্শন করবে, মানে কি? প্রিন্ট করে দেখাবে। কি করে দেখাবে? প্রিন্ট। কাকে প্রিন্ট করবে? কার মধ্যে অ্যানসারটা আছে? এভারেজ। এ ভি জি, এভারেজ। প্রিন্ট করা শেষ, তুমি গড় দেখা শেষ। এরপর বলো তো ভাই ক্যালকুলেটর কি করবা? বন্ধ করে দিবে না? ক্যালকুলেটরে আউটপুট দেখানো কি করে দিবে? বন্ধ করে দিবে। মানে কি করবে? স্টপ করবে। এস টি ও পি, স্টপ। মনে থাকবে তো ভাইয়া? আচ্ছা, মনে রাখবা এই জিনিসটা। স্টার্ট মানে শুরু করার জন্য, এগুলো তোমাদের লেখাই নিব। প্রোগ্রাম শুরু করার জন্য আমরা এই চিহ্ন নিব, এবং শেষ করার জন্য আমরা কি চিহ্ন নিব? এই স্টপ করার জন্য আমরা এই রকম চিহ্ন নিব। হ্যাঁ, ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদানের জন্য আমরা এইরকম সামন্তরিকের চিহ্ন নিব। মনে থাকবে তো ভাইয়া? ইনপুট গ্রহণ এবং আউটপুট প্রদানের জন্য এইরকম সামন্তরিকের চিহ্ন নেব। এবং যোগ বিয়োগ গুণ ভাগ এইরকম ক্যালকুলেশন করার জন্য আমরা প্রক্রিয়াকরণ চিহ্ন নেব। কি চিহ্ন নেব? প্রক্রিয়াকরণ চিহ্ন। এই যে এটা হলো প্রক্রিয়াকরণ চিহ্ন। মনে থাকবে তো ভাইয়া? এইটা এইটা তোমরা আমাকে ধারণা দিলা ভাই, আপনি যে সফটওয়্যারটা তৈরি করতে চাচ্ছেন সেটা এইভাবে তৈরি করলে কাজ করবে। এইটাকে বলবো আমরা ফ্লো চার্ট। এটাকে কি বলবো আমরা? ফ্লো চার্ট। মনে থাকবে তো ভাইয়া? এইবার এই ফ্লো চার্টের উপর নির্ভর করে এইবার আমাকে প্রোগ্রাম রচনা করতে হবে। কি রচনা করতে হবে? প্রোগ্রাম, যেটা আমাদের আজকের ক্লাসের মূল টপিক। মূল টপিকটা কি বলতো ভাইয়া? প্রোগ্রাম বাস্তবায়ন। এইবার আমরা প্রোগ্রাম বাস্তবায়নে চলে আসছি।
প্রোগ্রাম বাস্তবায়নের জন্য দুইটা জিনিস মুখ্য। কয়টা জিনিস মুখ্য? একটা হলো প্রোগ্রাম তৈরি করার পর ওই প্রোগ্রামটা ঠিক আছে কিনা এটা যাচাই করা। প্রোগ্রামটা কি আছে কিনা, এটাকে বলা হয় টেস্টিং। এটাকে কি বলা হয়? এরপর প্রোগ্রামের মধ্যে কোনো ভুল করেছে কিনা সেটা ধরা এবং সংশোধন করা, এটাকে কি বলা হয়? ডিবাগিং। মনে থাকবে তো ভাইয়া? আমি এখন সি প্রোগ্রাম শুরু করছি, তোমাদের একটা কথা অ্যালার্ট করে দিচ্ছি, তোমাদের আমি যখন সি প্রোগ্রাম শুরু করছি এখন তোমরা সি প্রোগ্রাম ফলো করবে না, কারণ সি প্রোগ্রাম কিছু বুঝবে না, বুঝাইনি। তোমরা এখানে বুঝবা কি, প্রথমে টেস্টিং জিনিসটা কি। আমি একটা পুরো প্রোগ্রাম করার পর এটাকে আউটপুট দেখার আগেই এটা ঠিক আছে কিনা যাচাই করবো, এটাকে কি বলবো আমরা? টেস্টিং। তারপরে আমি প্রোগ্রামে অবশ্যই অনেক ভুল করব, ইচ্ছা করে ভুল করব। ভুল করার পর ভুলটা কিভাবে দেখাচ্ছে সেটা তোমাদের দেখাবো এবং ওই ভুলগুলোকে সংশোধন করে দেখাবো তোমাদের। তাহলে এটাকে কি বলবো আমরা? ডিবাগিং করা। মনে থাকবে তো ভাইয়া? এই এমসিকিউতে কিন্তু আসছিল ডিবাগিং। টেস্টিং মানে হলো প্রোগ্রাম করার সময় আমি প্রোগ্রামটা ঠিক আছে কিনা নিজে দেখবো, যাচাই করবো। না, আগে দেখবা যে হচ্ছে কিনা, আর তারপরে তো ডিবাগিং, কাছাকাছি বিষয়। ভুলকে সংশোধন করা না কিন্তু ডিবাগ। আর ডিবাগিং মানে কি? ভুল ধরা। আর এটা সবাই ডিবাগিং বসাইছো না? এই জন্য আমি জানি তো এটা ঠিক করবা, কারণ ভুল করলে শেখা যায়। এই যে ভুল করেছো না ভাইয়া, ডিবাগ আর ডিবাগিং এর মধ্যে, এটা আজীবন, মানে এটা আর আজীবন কখনোই ভুল হবে না। মানে তুমি আইসিটি পুরো ভুলে যাও। বাগ, হ্যাঁ, ডিবাগিং অর্থ হলো একসাথে যদি হয় তাহলে ভুল ধরা এবং সংশোধন একসাথে। হ্যাঁ, এই দেখো এখানে দেওয়া আছে ভাইয়া ডিবাগিং। এখানে তোমাদের শীত তো নিয়েছে সবাই। এই দেখো বাগ মানে কি বলো তো ভাইয়া? এই দেখো খেয়াল করো, বাগ মানে কি? মানে ভুল চিহ্নিত করা মানে কি? এটা তুমি বললে কিন্তু এখান থেকে কিন্তু দিচ্ছি, যা যা পড়াচ্ছি এখান থেকে দিয়েছি। আচ্ছা যাই হোক, আমরা এবার প্রোগ্রাম রচনা শুরু করলাম। এবার আমাকে একটু বলো ভাইয়া, তোমরা কোন সফটওয়্যার নিয়ে HTML এ কাজ করেছিলা? কোন সফটওয়্যার? ভিজুয়াল স্টুডিও কোড। থ্যাংক ইউ। আমরা এবার সি প্রোগ্রাম করব, কোড ব্লক। এটা দিয়েও করা যায়, কিন্তু সব থেকে সহজ, যেমন ভিজুয়াল স্টুডিও কোডে কোড করা মানে HTML বা অন্যান্য কোড করা সহজ, কিন্তু সি প্রোগ্রামগুলো করা কোড ব্লকে সহজ, মানে ভালো লাগে, মজা লাগে। ওপেন হতে থাক, ওপেন হয়ে গেছে। এবার আমরা একটা কি করব, সি প্রোগ্রামের একটা ফাইল তৈরি করব। ফাইল তৈরি করাটা একবার করে দেখে নাও, যদিও এটা অনেকবার দেখাবো, মুখস্থ হয়ে যাবে। প্রথমবার মনে হবে যে কোথায় থেকে ভাইয়া কোথায় যাচ্ছে। প্রথমে ফাইল তৈরি করার জন্য এই ফাইলে যাব, এরপর নিউ ফাইল নেওয়ার জন্য নিউয়ে যাব। নিউয়ে যাওয়ার পর পাশে দেখো ভাইয়া কি লেখা আছে, প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্টে ক্লিক করার পর ফাইলস, এখানে যাব। ফাইল হিসেবে সি প্লাস প্লাস, শুধু হেডের অংশ। আর এটা কি করবো বলো তো ভাই? সি এবং সি প্লাস প্লাস যে কোনো একটা, এটা কি সোর্স। আমরা কোনটা নিয়ে কাজ করব? সোর্স ফাইল নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব? এগুলো কিছু নেব না, আমাদের অনেক ভাষা দিয়ে কাজ করা যায়, জাভা সোর্স এগুলো নিয়েও কাজ করতে পারি, কিন্তু আমরা শিখবো কি সি অথবা সি প্লাস প্লাস। আমরা সিলেকশন করবো কোনটা, মানে 2 নাম্বারটা সিলেকশন করব। নেক্সট মানে গো, নেক্সট। এখান থেকে তোমাদেরটা এখানে সিলেকশন থাকবে, তোমরা এখানে সিলেকশন করে দিবে। নেক্সট। আমি এখন ফাইল লোকেশনটা বলে দিই, আমাদের সি প্রোগ্রাম ব্যাচ নাম্বার আচ্ছা ব্যাচ 2। আচ্ছা এবার ফাইলের নাম দিয়ে দিই। ক্লাস নাম্বার কত বলো তো ভাই আজকে? 4 না? 4। আজকে অনেকে বৃষ্টির জন্য আসতে পারেনি না? বৃষ্টি এমন ভাবে হচ্ছে, এখনই বৃষ্টি, এখন ভালো। ভাই আমার ফাইল তৈরি করা শেষ। এইবার আমি একটা প্রোগ্রাম রচনা করব, যে প্রোগ্রাম তোমাদের মাথার উপর দিয়ে যেতে পারে, অনেক উপর দিয়ে যেতে পারে। ধরার চেষ্টা করো না, নিয়ে উড়াই চলে যেতে পারে। শুধু দেখবা কি বলতো ভাই, প্রোগ্রাম থেকে কি দেখবা, প্রোগ্রামের মধ্যে ভুল কোথায় আছে, মানে প্রোগ্রামে ভুল করব আমি,
এবং ভুল কি কি ধরনের হয় এগুলো নিয়ে আলোচনা করবো, প্রোগ্রাম নিয়ে না। জাস্ট প্রোগ্রাম লিখছো, এটা দেখে নাও যে প্রোগ্রাম ভাই একটা লিখছে, কোনো একটা প্রোগ্রাম লিখছে। যদিও প্রোগ্রাম শিখা যখন হয়ে যাবে তখন মনে হয় ভাইয়া প্রথম যেটা আলোচনা করেছে এই প্রোগ্রাম হলো একটা, ওটা দুইবার টিক মারলেই ওটা চলে আসবে। এখন তোমাদের কাছে অনেক কঠিন লাগবে, হয় না এমন? ক্লাস 9-এ যখন 8-এ যখন ছিল, 8 থেকে 9-এ উঠলা, তখন অনেক বড় ভাই বোনরা বলে এই হায়ার ম্যাথ নিস না রে, মাথা শেষ হয়ে যাবে। আসলে হায়ার ম্যাথ কঠিন, অনেক ইজি না? হায়ার ম্যাথ অনেক ইজি, অনেক ইজি। আবার সায়েন্স নিস না রে, সায়েন্স অনেক কঠিন। আসলে সায়েন্স কঠিন, সায়েন্স অনেক ইজি। আর এ প্লাস, আরেকটা বিষয়, এ প্লাস পাওয়া আরো সহজ কিন্তু সায়েন্সে। আর অন্য লিখতে লিখতে অবস্থা খারাপ হয়ে যায়। অন্য সাবজেক্টে কিন্তু এ প্লাস পাওয়া কঠিন, সায়েন্সে এ প্লাস পাওয়া সহজ। আচ্ছা, এবার শুরু করছি। হ্যাশ INCL include ভাইয়া এইবার একটু খেয়াল করো, এইটাকে বলা হয় হেডার। এটাকে কি বলা হয়? হেডার অংশ বা হেডার ফাইল। ওই যে আমরা HTML হেড বডি লিখতাম না ভাইয়া, ওটা লিখতেই হতো যেমন সি প্রোগ্রামের এই হেডারটা লিখতেই হবে তোমাকে। আমি জুম করে নিলাম। এরপর ইন্টিজার, এইটার উপর এই যে ইন্টিজার লিখলাম না, এইটার উপর একটা ক্লাস আছে, বড় 1 ঘন্টার ক্লাস হবে। আর ডেটা টাইপ নিয়ে 1 ঘন্টার এইখানে বিশাল আলোচনা আছে। এখান থেকে MCQ অ্যাডমিশন পর্যন্ত করাই নেবো। মানে এটা যখন আলোচনা করবো তখন MCQ সহ আলোচনা করবো। প্রোগ্রামিং কিন্তু আজকে ঢুকছি না, আমরা আজকে ঢুকছি না প্রোগ্রামিং, আজকে আমরা ফ্লো চার্টে ঢুকবো এই জন্য। আচ্ছা, এরপরে মেইন ফাংশন ওপেন ক্লোজ করলাম, সেকেন্ড ব্র্যাকেট। ভাইয়া ও এটা একটা ফাংশন, মনে রাখতে হবে একটা ফাংশন কল করতে হবে, এটা নির্দিষ্ট ফাংশন, এটা হলো মেইন ফাংশন। ফিক্সড, এতটুকু কাজ তোমাদের প্রতিদিন করতে হবে। সি প্রোগ্রামের যখন ঢুকবো এতটুকু কাজ ফিক্সড, কোনো চেঞ্জ করতে পারবে না। এতটুকু কাজে কোনো HTML মতো, HTML যেমন হেড বডি করতে না, এখানে সেম কাজ। আচ্ছা ভাই, আমি যে সি প্রোগ্রাম করছি, এইখানে এই প্রোগ্রামটা অনুবাদ করে ভুল আছে কিনা বাছাই করবে, এইটা কে করে? অনুবাদের প্রোগ্রাম কয়টি? 3টি। কি কি? অ্যাসেম্বলার, কম্পাইলার, অ্যাসেম্বলার তো অ্যাসেম্বলি ভাষা। এইবার বলতো এইখানে কোনটা কাজ করে? কম্পাইলার। কম্পাইলার মানে কি? একসাথে প্রোগ্রামটা পড়বে সে, তারপর ভুল ধরবে, ভুল থাকলে আউটপুট দেখাবে না। মনে থাকবে তো ভাইয়া? ওটা না, শীত তো আছে, তারপর ওখান থেকে নোট করবা। আজকে লেকচার নাম্বার কত দিয়ে আছে? এখনো লেকচার নাম্বার 3-এ আছি, একটু বড় চালে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা, এরপর ভাইয়া বলো তো আমি কয়টা সংখ্যার গড় করবো? 5টা। ইন্টিজার। এবার ইন্টিজার হিসেবে ভেরিয়েবল নেব, কয়টা ভেরিয়েবল? 5টা। A, B, C, D, E। 5টা হয়ে গেছে। এইবার এই 5টাকে গড় করে গড়ের মান কোনো একটা মানের মধ্যে জমা রাখবো, ওইটাকে বলবো AVG। এভারেজের মধ্যে রাখবো, শেষ। আমি একটু ভুল করে রাখি, লাইনের ভুল না করলে তো দেখতে পাবো না। হ্যাঁ, আমি এই জন্য ভুল করে রাখি, এই যখন দেখাই দিবে তখন বুঝতে পারবো ভাই এই লাইনে এইটা ভুল। হ্যাঁ, আচ্ছা, এরপর প্রিন্টএফ আমি ব্যবহারকারীকে মেসেজ দেই, ফাইভ নাম্বার। আমি 5টা নাম্বার দিতে বলবো, ভুল রেখে দিলাম। ভুল করতে ভালোই লাগে না? ভালো লাগে না? আমার তো ভালোই লাগছে। আচ্ছা, ঠিক আছে। কয়টা ডেসিমেল নাম্বার সে স্ক্যান করবে বলো তো ভাইয়া? 5টা ডেসিমেল নাম্বার স্ক্যান করবে। এই ভাইয়া একটা দিলে কি হবে আর 5টা দিলে কি হবে? কলেজে নাকি শুনলাম যে একটা দিয়ে করাইছে, পার্সেন্টেজ একটা বা 2টা দিয়ে করাইছে। ভাইয়া মনে রাখবা, এইখানে যদি যে কয়টা নাম্বার স্ক্যান করবে সেই কয়টা নাম্বার এখানে কিন্তু পার্সেন্ট দিয়ে আকারে দিতে হবে। যদি না দাও তাহলে বড় প্রোগ্রামের ক্ষেত্রে সব এলেবেল হয়ে যাবে, কোনো মান ঠিক থাকবে না। আমি বুঝি না যে কেন স্যারেরা এইভাবে মানে এইভাবে ইয়ে করে। আমি জানি না, হয়তো বা তোমরা ভুল বলছো আমাকে। যদি স্যার এটা করে তাহলে স্যার হয়তো ভুল করছে। প্রত্যেক প্রোগ্রামে
প্রোগ্রাম করতে গেলে প্রোগ্রামার দুই একটা ভুল করে, এটা খুব হাইলাইট করে দেখানো দরকার নেই। হ্যাঁ বলো। তুমি যে কয়টা সংখ্যা ইনপুট নিবা, এক কথায় ইনপুট নিবা, সে কয়টা পার্সেন্ট হবে। আমি কয়টা ইনপুট নিবা বলো তো ভাই এখান থেকে? বলো। না না না, ওই নাম্বারগুলোই নিতে হবে। তুমি কয়টা দেখো তো ভাই, এখানে কয়টা ডেসিমেল নাম্বার আছে? 5টা। তাহলে তোমাকে পার্সেন্ট ডি মানে হলো ডেসিমেল নাম্বার। এটা যখন শিখাবো এই পার্সেন্ট ডি কেন দিবে, পার্সেন্ট আই কখন দিব, পার্সেন্ট এফ কখন দিব, এটা যখন শিখাবো তখন তোমার মাথায় ঢুকবে যে ভাইয়া আসলেই তো। বুঝতে পারছো? এটা ডিটেলস যখন আলোচনা করবো, প্রোগ্রাম নিয়ে তো এখন আলোচনা হচ্ছে না, তারপর তোমাদের বলে দিই। না না, ইচ্ছা মতো না, তুমি কয়টা ইনপুট নিচ্ছ তার উপর, এক একটা ইনপুটের জন্য। আমি এখানে মনে করেন দশমিক মান নিব না, আমি এখানে ভগ্নাংশ নিব, তখন পার্সেন্ট এফ দিতে হবে আমাকে। আমি ওটা, হ্যাঁ ওটা প্রোগ্রামে তো এখন ঢুকিনি, এটা তো তোমাকে শিখতে বলিনি, জাস্ট দেখতে বলেছি। এ বি সি ডি ই। যদি তোমাদের বন্ধু বান্ধবী বাহিরে থাকে, অনলাইন ক্লাস শুরু হবে কিন্তু, হয়তো 2-4 থেকে অনলাইন ক্লাস শুরু হবে। হ্যাঁ লাইভ ক্লাস শুরু হবে। না তোমরা তো ফ্রিলি জয়েন করতে পারবে, তোমাদের জন্য যারা লাইভ মানে ইয়ে করছে তারা ইচ্ছা করলে জয়েন করতে পারো, তবে ইচ্ছা না করাটাই ভালো হবে। কারণ কি, ওই বাসায় পড়ছো, সন্ধ্যার সময় কাউকে সময় দিবা না। ওই সময় যারা বাহিরে আছে, রাজশাহীতে আছে, অনেকেই আছে রাজশাহী, ঢাকা, আমরা ওগুলা আচ্ছা ওদের জন্য হয়তো বা সন্ধ্যা ক্লাস। আর তোমাদের হলো এমন যে ভাই আমার তো এই ওদের সমস্যা, আমি বলে দেবো এই ওদের ক্লাস এই দিন আছে, তখন ওই দিন লাইভে ঢুকলাম, তোমাদের সবাইকে জানাই দিবা যারা বাইরে আছে। প্রজেক্টর না, বাসায় ওই যে স্মার্ট বোর্ডে ক্লাস নেওয়া হবে, বোর্ডে নেওয়া হচ্ছে, স্মার্ট বোর্ড নেওয়া হচ্ছে, ক্লাস নেওয়া হবে। আচ্ছা এরপরে আমরা আসি 21 পর্যন্ত আমরা অনলাইনে ক্লাস নিয়েছি। তো তারপরে 22 পর থেকে এনার্জি লেস হয়ে গেল, ভাইয়াও বললো দরকার নেই, তারপরে বন্ধ ছিল, এতে আবার চালু করবে এভারেজ। আচ্ছা এভারেজের মান কি বলো তো ভাইয়া? 5টা মানকে সে যোগ করবে, তারপরে কত দেবে? 5 দেবে। আচ্ছা যোগ করবে জন্য আমি একটু ব্যাকেটে রাখবো, একটু আলাদা করার জন্য। হ্যাঁ ব্যাক না দিলেও হয়, আমি ব্যাকেটে রাখবো। ও আমি একটা ভুল করি, সব থেকে মারাত্মক ভুল করি। ওখানে একটা শব্দ আমাকে প্রশ্ন করতে ভাই, ওখানে বড় হাতে দিলাম না, ওই প্রশ্নটা আমাকে করে ভাই কেন বড় হাতে ঘুরে যেতে পারি। ওকে ভাইয়া, আমার প্রোগ্রাম লেখা শেষ মোটামুটি, সবাই মনোযোগ এদিকে দাও। প্রোগ্রামে পর্যাপ্ত পরিমাণে ভুল করেছি, আরো করা যায় কিনা একটু দেখি। করা যায়, এটা একটা প্রোগ্রাম লিখেছি, প্রথমে তোমাদের এখানে বলে দিছি প্রোগ্রাম বোঝার দরকার নাই, বোঝার দরকার কি ভুলটা কিভাবে দেখায় আর আমি কিভাবে টেস্ট করি এই প্রোগ্রামটা আসলে ঠিক আছে কিনা। এইবার খেয়াল করে দেখো, এই বিল্ড আছে না ভাইয়া, বিল্ড অপশনে যাওয়ার পর আমরা বিল্ড করব। বিল্ড করার অর্থ হলো সে এখন ওই প্রোগ্রামটা টেস্ট করে দেখাবে আসলে আমার প্রোগ্রামে ভুল আছে কিনা। দেখো ভাইয়া প্রোগ্রামে ভুল আছে কিনা, ভুল আছে। এখন কথা বলো তো ভাইয়া, আমি কোন প্রোগ্রাম দিয়ে কাজ করছি? সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম অনুবাদক হিসেবে কে কাজ করে? কম্পাইলারের কাজ কি? পুরো প্রোগ্রামটা একসাথে পড়েছে, তারপরে ভুল থাকলে আউটপুট দেখায়নি, ভুল দেখাচ্ছে, ঠিক না ভাইয়া? আচ্ছা এর অসুবিধা কি বলতো ভাইয়া? ইরর মেসেজ দেখাতে পারে, কিন্তু সঠিকভাবে ইরর মেসেজ দেখাতে পারে না। সঠিকভাবে কি দেখাতে পারে না? মনে থাকবে তো ভাইয়া, সঠিকভাবে একদম নিখুঁতভাবে চিহ্নিত করে দিতে পারে না আসলে ভুলটা এই জায়গায়। যেমন কত নাম্বার লাইনে এসে লাল দাগ দেখাচ্ছে ভাইয়া বলো তো? তাহলে রীতিমতো হওয়া দরকার শুধু 4 নাম্বার লাইনে ভুল আছে।
শুধু 4 নাম্বার লাইনের ভুলের জন্য সে দেখাচ্ছে না। মনে রাখবা সি প্রোগ্রামের জন্য ভুল 3 ধরনের হয়। কয় ধরনের হয়? কয় ধরনের ভুল? আচ্ছা, 1 নাম্বারটা হলো ব্যাকরণগত ভুল বা সিনট্যাক্স এরর, ব্যাকরণগত ভুল বা, মনে থাকবে তো। 2 নাম্বারটা হলো শর্তগত ভুল। কি ভুল? বা লজিক্যাল ভুল। মানে আমাকে বলেছে বড় মান বের করতে হবে, আর আমি বড়র জন্য লেস গেটার দেনের কাছে উল্টা লেস দেন দিয়ে রাখছি। এবার কি হবে বলো তো ভাই, বড় মান বের করবে না ছোট মান বের করবে? বুঝতে পারছো এটা কি ভুল? লজিক্যাল ভুল। আরেকটা হলো রান টাইম ভুল। কি টাইম? রান টাইম মানে হলো কম্পিউটারে আমার যদি টাইমিং ঠিক না থাকে তাহলে এই আউটপুট সঠিকভাবে দেখাবে না। কম্পিউটারে ভুল 3 ধরনের হয়। 1 নাম্বার মানে প্রোগ্রামের মধ্যে 3 ধরনের ভুল করতে পারি আমরা। একটা হলো ব্যাকরণগত ভুল বা সিনট্যাক্স এরর। কি? 2 নাম্বারটা হলো লজিক্যাল ভুল তোমার হলো শর্তগত ভুল বা লজিক্যাল এরর। 3 নাম্বারটা হলো টাইমিং। টাইমিং সম্পর্কে তোমাদের সেটা আছে, দেখবা সেটা লেকচার 3-এ আছে। এই দেখো তোমাদের লেকচার তো ওপেন করে রাখছি। তোমাদের তো বোঝা হয়ে গেছে না, বিশাল মোটা হয়ে গেছে না? আমি আমি কোনো কিছু গ্যাপ রাখিনি। আরেকটা বিষয় মোটা হওয়ার আরেকটা কারণ তোমাদের বলি শীটে। না, এটা তোমাদের মোটা কেন হয়েছে জানো? তোমাদের একটু টেস্ট করে দেখায়। এর আগে কখনো এরকম ছিল না, আমি এবার করেছি এই কারণে। প্রত্যেকটা প্রোগ্রাম প্রচুর কষ্ট করেছি, সি প্রোগ্রাম লিখেছি। প্রোগ্রামের ইনপুট আউটপুট যেটা আছে ওটাও দিয়েছি, ইনপুট কিভাবে দিলে আউটপুট কিভাবে আসবে দেখাই দিয়েছি। এইবার প্রোগ্রামের প্রত্যেকটা লাইনে কি কি করেছি সেটা বাংলা দিয়ে লিখে দিয়েছি। মনে করেন প্রোগ্রাম বুঝতে পারোনি, বাড়িতে যে এটা দেখে বুঝতে পারবে যে ভাই এই লাইনে এই কাজ করেছে। বুঝতে পারছো? প্রত্যেকটা প্রোগ্রামে এভাবে করতে যে আমার অবস্থা একদম। আচ্ছা যাই হোক, তবে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আমরা কোথায় ছিলাম? ওকে, কোন জায়গায় ছিলাম যেন ভাইয়া? রান টাইম ভুল না? রান টাইম ভুল মানে চালু করার জন্য মনে ভুল। তাহলে কয় প্রকার প্রোগ্রামের ভুল? কয় প্রকার? 3 প্রকার। কি কি? এই দেখো, ব্যাকরণগত ভুল বা সিনট্যাক্স এরর, যৌক্তিক ভুল মানে লজিক্যাল এরর, আর এক্সিকিউশন টাইম এরর। মানে এই ভুলটা সবথেকে তোমাদের বেশি খাটাবে। পরীক্ষার হলে যাবা, স্যার প্রোগ্রাম করতে বলবে, তোমরা তো প্রোগ্রামে তখন হাফেজ থাকবা, বসে ধাপধুপ করে প্রোগ্রাম করেছো, করার পর রান যখন দিয়েছো তখন প্রোগ্রামে আউটপুট দেখাচ্ছে না। তখন তো মাথা ঘুরে যাবে, এরে আল্লাহ কি হলো। মাথা ঠান্ডা রাখবা, কারণ ভুলটা কয় ধরনের হয়ে থাকে। যেহেতু তোমার প্রোগ্রামে যখনই সবুজ কালার, এদিকে লাল দেখাবে না, সব সবুজ হয়ে যাবে না, তখন তোমার তোমার প্রোগ্রাম 100% ঠিক আছে। তাহলে আউটপুট দেখাবে না কেন? যদি কম্পিউটারের এই সময়টা ঠিক না থাকে ঘড়ির, তাহলে তোমাকে আউটপুট দেখাবে না। তখন তোমাকে স্যারকে বলতে হবে, স্যার আপনার কম্পিউটারের সমস্যা। এইবার বলো, এই সময় ঠিক না থাকলে তোমাকে ইন্টারনেট ব্যবহার করতে দিবে না। এই সময় না ঠিক থাকলে তোমাকে এই রান টাইম, তোমাকে আউটপুট একটা নির্দিষ্ট সময় দেখাবে না। এই সময় ঠিক নাই, তাহলে তোমাকে আউটপুটই দেখাবে, শুধু কালো হয়ে থাকবে বক্স। এইবার তুমি তখন স্যারকে বুঝায় বলবে, স্যার আমাদের কম্পিউটারে এই টাইমিং ঠিক নাই। এইবার তোমাদের টাইমিং কেন ঠিক থাকে না এটা বলি। কলেজের বেশিরভাগ ক্ষেত্রে ডেস্কটপ থাকে। কি থাকে? ডেস্কটপ যখন অনেকদিন পড়ে থাকে, ডেস্কটপের মধ্যে ঘড়ির টাইম ঠিক রাখার জন্য একটা বায়োস অংশ আছে। কি অংশ আছে? এই বায়োস অংশে টাইম ধরে রাখার জন্য একটা ব্যাটারি যুক্ত রাখতে হয়। কি যুক্ত রাখতে হয়? এটাকে বলা হয় বায়োসের ব্যাটারি। কি বলা হয়? মনে থাকবে তো ভাইয়া? এই বায়োসের ব্যাটারি কি করে? সময়টাকে সংরক্ষণ করে রাখে, সময়টাকে ধরে রাখে। হ্যাঁ, এই ব্যাটারি যখন ফুরিয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন আর সঠিকভাবে টাইমটা দেখাতে পারে না। এই সময় কম্পিউটার মনে করেন ঠিক করলে, অন করার পর টাইম ঠিক করলা, যতক্ষণ কম্পিউটার ওপেন থাকবে টাইম ঠিক থাকবে। কম্পিউটার অফ করে আবার অন করো, টাইম এলোমেলো হয়ে গেছে। বুঝতে পারছো ভাইয়া? এই সময় তোমার এই আউটপুট দেখাবে না। এবার আমরা ভুলটা ঠিক করি ভাইয়া। সি প্রোগ্রামের ব্যাকরণগত ভুল মানে কি জানো ভাইয়া? ব্যাকরণগত ভুল মানে যেভাবে লিখতে হবে সেভাবেই লিখতে হবে। একটা ফরম্যাট আছে, লেখার ফরম্যাট আছে। কেমন? প্রত্যেকটা লাইনের লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। প্রত্যেকটা লাইনের লাস্টে কি দিতে হবে? এই সেমিকোলন দিয়েছিলাম না, এখানে সেমিকোলন দেওয়া হয়েছে। এটা কি ধরনের ভুল করেছিলাম বলো তো ভাইয়া? ব্যাকরণগত ভুল মানে সিনট্যাক্স
ইরোর কি দেখাচ্ছিল সে সিনট্যাক্স ইরোর। দেখো ভাই আমি এই দুই লাইন ঠিক করেছি না, এবার আবার বিল্ড করি, দেখো ভুলটা সরে যাচ্ছে। ভুল কত নম্বরে আছে বলো তো ভাইয়া? 4 নম্বরে। কি ভুল আছে দেখি একটু, কি ভুল আছে বলো তো ভাইয়া? পি বড় হাতের, কারণ এটা কি বলতো ভাইয়া, পি বড় হাতের লেখা যাবে না। কেন বড় হাতের যাবে না? কারণ সি প্রোগ্রাম কেস সেনসিটিভ। কি আমি কোন কেস লিখেছি বলতো ভাইয়া? আপার কেস। কোন কেস? কিন্তু হবে কি লোয়ার কেস। তাহলে এখানে কি হবে? শুধু ছোট হাতের পি হবে। এইবার বিল্ড করি, দেখো ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেছে ভাইয়া। এবার পরের লাইনে দেখাচ্ছে, পরের লাইনে কি সমস্যা করেছি দেখো তো ভাইয়া। ডাবল কোটেশন শুরু করেছি, ডাবল কোটেশন কি শেষ করেছি? ডাবল কোটেশন শেষ করলাম। এরপর এখানে কমা হবে, কমা দেইনি, কমা দিলাম। আর কোনো কিছু ভুল আছে? ভুল নাই। আবার বিল্ড করি, দেখো পরের লাইনে চলে গেছে। এই লাইনে কি ভুল করেছি? সেমিকোলন দেইনি, মানে ব্যাকরণগত ভুল। ওকে, তোমাদেরকে তো ভুলটা ধরতে হবে। এর পরের লাইনেও কি করেছি? সেমিকোলন দেইনি, মানে ব্যাকরণগত ভুল, সিনট্যাক্স এরর। দেখো তো আর কোনো কিছু দেখাচ্ছে? আচ্ছা বলো তো ভাই আমি কি কি করলাম? প্রথমে বারবার এই যেখান থেকে এসে বিল্ড করলাম না ভাইয়া, বিল্ড করলাম মানে কি করেছি? টেস্ট করেছি, টেস্টিং করেছি। এইবার বারবার সে ভুল ধরাই দিচ্ছিল, আমি ভুলটা ধরলাম। এরপর ভুলটা কি করলাম? সংশোধন করলাম, মানে কি করেছি? ডিবাগিং করেছি। মনে থাকবে তো ভাইয়া? এরপরে আমার আর কোনো ভুল আছে? ভুল নাই। এরপরে আমরা এবার কি করব? আউটপুট প্রদর্শন করব, রান। ওকে, আমাকে কি বলছে বলো তো ভাইয়া? হ্যাঁ অতটুকু, এইটুকু লিখতে বললো। এবার আমরা দিব, মান দিব এখানে। কত নাম্বার, কয়টা নাম্বার দিতে বলেছে আমাকে? 5টা নাম্বার দিই। কত বললো তো? আমি দিলাম 1 স্পেস 2 3 4 5। কয়টা দিয়েছি? 5টা দিয়েছি না? মোট যোগ করলে কত হয় বলো তো ভাইয়া? কত হচ্ছে? 15। মনে রাখো, দেখো তো আসে কিনা। 15 গড় কত আসছে? গড় 15 যোগ করো, 15 দিয়ে 5কে 5 দিয়ে ভাগ করো, 3 আসছে। গড় করে দেখাচ্ছে ভাইয়া। তারপরে এখানে আমাদের অ্যান্সারের এখানে একটা কাজ করতে হবে, ইওর এভিজি অ্যান্সার, এভিজি। তাহলে একটু দেখি, এটাকে এটা দিই, আবার রান করে দেখি। খেয়াল করো কম্পাইলারের সুবিধা আরেকটা আছে। কি সুবিধা? একবার যদি বিল্ড হয়ে যায়, মানে কম্পাইল করা হয়, তাহলে বারবার রান করলে সে আর নতুন করে এইটাকে অনুবাদ করে না, মানে একাকে রান হয়ে যায়। দেখো ক্লিক করলাম, একাকে রান হয়ে যাবে। বুঝতে পারছো? রান হয়ে গেছে না? এবার আবার নাম্বার দেই। কয়টা নাম্বার দিব? ওই 5টা নাম্বারই দেব। 1 স্পেস 2 3 4 5, এন্টার দিলাম। দেখো তো ভাইয়া 3 দেখাচ্ছে। কি লেখা লেখা আছে? ইওর অ্যান্সার ইজ। কিন্তু আমি চেঞ্জ করে এটা কি লিখেছি বলো তো ভাইয়া? ইওর এভিজি অ্যান্সার ইজ। কিন্তু এই এভিজি অ্যান্সার, এভিজিটা এখন আউটপুটে দেখাচ্ছে না কেন বলো তো ভাইয়া? ইওর অ্যান্সার ইজ দেখাচ্ছে না? এই যে এভিজি যুক্ত করলাম, এটা কি দেখাচ্ছে? তার মানে কম্পাইল হয়নি। কি হয়নি? কারণ কম্পাইলার কি করেছে? আগে কম্পাইল করে রাখছে, পরে এবার আর কম্পাইল করেনি। তাকে মানে অনুরোধ করব, এবার তুমি আবার কম্পাইল করো। কি করো? এইবার তারপরে আমি আবার রান করবো। খেয়াল করো, এইবার আমি একই অ্যান্সার দিচ্ছি, খেয়াল করো অ্যাড হয়ে যাবে। 1 2 3 4 5 এবিসি যুক্ত হয়েছে ভাইয়া। তাহলে প্রথমবার যুক্ত হলো না, পরের বার যুক্ত হলো কেন? কম্পাইলার তাহলে কি করে না? কম্পাইলার একবার যদি কম্পাইল করে ফেলে, মানে অনুবাদ করে ফেলে, বারবার আর অনুবাদ করতে হয় না। এটা কিন্তু কম্পাইলারের সুবিধার মধ্যে পড়েছে। এখন কি দেখলা সুবিধা? এইবার নতুন করে কোনো কিছু যুক্ত করে যদি আবার আমি ওটাকে কম্পাইল করতে চাই, তাহলে আবার অনুরোধ করতে হবে কম্পাইলের জন্য, তারপরে আবার রান করতে হবে, তাহলে যুক্ত হবে, না ছাড়া যুক্ত হবে না। বুঝতে পারছি ভাইয়া বিষয়টা? তাহলে এখান থেকে তোমরা কি কি জিনিস শিখলা বলো তো ভাইয়া? একটা সি প্রোগ্রামে, একটা প্রোগ্রামে কয় ধরনের ভুল হয় এটা দেখলা। তারপরে কি একটা প্রোগ্রামের জন্য মুখ্য বিষয় কয়টি? 2টি। একটা হলো প্রোগ্রামে টেস্ট করা, আর একটা হলো ডিবাগিং করা। ডিবাগিং মানে হলো ভুল ধরা এবং সংশোধন করা। বিষয়টা কি ক্লিয়ার হতে পারছো ভাইয়া? আচ্ছা, আমরা এখানে প্রোগ্রাম করলাম, প্রোগ্রাম ভুল করেছি এবং ভুলগুলো ধরেছি এবং সংশোধন করেছি, মানে ডিবাগিং করেছি, ঠিক না ভাইয়া? এই ডিবাগিং করার জন্য আমরা কি করেছি? টেস্টিং করেছি। প্রতিবার কি করেছি? আচ্ছা, যখনই আমাদের সব ওকে হয়ে গেল, তখনই কম্পাইলার কি করলো?
সমস্ত প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে আমাকে আউটপুট দেখালো, ঠিক না ভাইয়া? এই আউটপুটের মধ্যে আমি কিছু পরিবর্তন করলাম, পরিবর্তন করার পর কি ঘটনা ঘটছে, ওই পরিবর্তনটা দেখাচ্ছিল। তাহলে এটা কেন দেখাচ্ছিল না? এটা হলো কম্পাইলারের সুবিধার মধ্যে ছিল যে একবার কম্পাইল করা হয়ে গেলে সে আর নতুন করে কম্পাইল করে না, নিজে থেকে নতুন করে কম্পাইল করে না, আমাকে নতুন করে আবার কম্পাইল করতে হবে, তারপর আউটপুট দেখাবে। তারপরে নতুন আমি একটু আপডেট করলাম, প্রোগ্রামটাকে একটু আপডেট করলাম, করার পর কম্পাইলার নিজে থেকে কি ওই জিনিসটা দেখালো? দেখালো না। মানে ওই যে প্রথমবার কম্পাইল যা করেছে না, ওইটাই বারবার দেখাচ্ছে, ওইটাই বারবার দেখাচ্ছে। পরবর্তীতে আমি যখন আপডেট করে আবার বিল্ড করলাম, আবার ওইটাকে কম্পাইল করলাম, তারপর থেকে কিন্তু আমাকে আউটপুট দেখাচ্ছে। তাহলে এটা কার সুবিধা? কম্পাইলার। কম্পাইলার কি বারবার এটাকে বিল্ড করে একা একা ইয়ে করে? বলো তো ভাইয়া। এটা যদি ইন্টারপ্রেটার হতো তাহলে কি হতো? এখানে করলাম একা একাই সে আউটপুট, মানে বারবার সে কি করতে থাকে? নতুন করে অনুবাদ করতে থাকে। এর ফলে অনুবাদে সময় বেশি লাগে। বুঝতে পারিনি ভাইয়া? প্রশ্ন থাকলে আমাকে বলো, একবার বলবো। খেয়াল করো, এই দেখো আমি এভিজি নাম্বারটা আগে ছিল কি ভাইয়া? ছিল না। মানে এই দেখো এখন এভিজি নাম্বারটা তুলে দিব, এই দেখো তুলে দিলাম, তুলে দিচ্ছি, এভিজি নাম্বার তুলে দিচ্ছি না ভাইয়া? আপডেট করা হয়েছে না? এবার এটাকে রান করলে তো এটা এই এতটুকু জিনিস আর আসার কথা না, এতটুকু জিনিস এই মেসেজটা কি আর আসার কথা? আসার কথা না। দেখো লেখা আছে কি, ইওর অ্যান্সার ইজ, লেখা আছে না? এইটাকে আমি একটু রান করে দেখাই। রান করলাম, মনে করে নাও আমি ওই একই নাম্বার বারবার দিব তোমাদের যেন বোঝার সুবিধা হয়, নাকি অন্য নাম্বার দিব? একই নাম্বার রাখছি, কোনো সমস্যা না। অন্য নাম্বার বলো, কত নাম্বার? 6 7, তারপরে 8 9 10। ওকে, 5টা হয়েছে। আচ্ছা এবার এটা দিলাম, গড় দেখাচ্ছে ভাইয়া, গড় দেখাচ্ছে। দেখো তো ভাইয়া, আমি এই জায়গায় থেকে ইয়োর এবিজি কেটে দিয়ে ইয়োর অ্যান্সার ইজ লিখছি, কিন্তু এখানে দেখাচ্ছে কি বলো তো ভাইয়া এই লাইনে? মানে কি পরিবর্তন হয়েছে? কেন পরিবর্তন হয়নি? কারণ হলো কম্পাইল আগে করে রাখছে, একবারে অনুবাদ করে রাখছে, সে আর নতুন করে অনুবাদ করবে না। যতক্ষণ পর্যন্ত তাকে নির্দেশনা না দিব ততক্ষণ পর্যন্ত অনুবাদও করবে না, আর কোনো কিছু আপডেটও। বলো ভাই, এটা সুবিধা কি জানো? এই যে বারবার তুমি প্রোগ্রাম আপডেট না করা পর্যন্ত এই একই জিনিস বারবার দেখাবে, নতুন করে প্রোগ্রাম মানে নতুন করে কম্পাইল করবে না। সুবিধা কি? তাড়াতাড়ি ওপেন হবে। সুবিধা কি? আবার মনে করো প্রতিবার ওপেন করার সময় এটা সবগুলো আবার পড়লো আবার দিল, তাহলে সময় কি একটু বেশি লাগবে না? তাহলে এটা অসুবিধা না, এই জন্য এটা সুবিধা। তাহলে বিল টু, এই দেখো খেয়াল করো এবার, তাহলে আমি এখানে এটাকে কেটে দিয়ে আবার বিল্ড করি, দেখো এখানে পরিবর্তন হয়ে গেছে। এই দেখো এবিজি আর থাকবে না। রান করি, এবার রানে কত দিব নাম্বার? 1 2 3 4 5। দেখো তো ভাইয়া এবিজি আর আছে, ওই যে বিল্ড করতে হলো নতুন করে। তাহলে এটা সুবিধা। সুবিধাটা কি কেন হলো বলো তো ভাইয়া? এটা সুবিধা কেন হলো? কারণ হলো এটাতে সময় কম লাগে। একবারে যদি সে পুরোটাকে অনুবাদ করে রাখে তাহলে কি বারবার অনুবাদ না করলে সময় তাড়াতাড়ি হবে না? আর যদি বারবার অনুবাদ করছে দেখাচ্ছে বারবার, তাহলে এটাতে কম্পিউটার কি সময় নেবে না? আবার কম্পিউটারের কি দক্ষতাও কমে যাবে। আর এই কাজ বারবার করে কে? ইন্টারপ্রেটার। আর কম্পাইলার কি করে? একসাথে পুরোটা করে তারপর আউটপুট দেখায়। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা এবার আমাদের 3 নাম্বার টপিক শেষ। এবার 4 নাম্বার লেকচারে চলে যাচ্ছি ভাইয়া। লেকচার নাম্বার 4। ও আরেকটা বিষয়, ডকুমেন্টেশন। এই যে আমরা সি প্রোগ্রাম করে ফেলেছি না ভাইয়া, এইবার দেখো তো সি প্রোগ্রাম আমাদের ফাইলের মধ্যে ফাইল সেভ আছে কিনা দেখো। ক্লাস নাম্বার ব্যাচ নাম্বার 2, দেখো তো ভাই আমাদের যে ফাইলে কাজ করলাম সেই ফাইলটা সেভ আছে না? আচ্ছা এই ফাইলটাকে ডাবল ক্লিক করো, ওপেন করো, দেখো চলে আসছে ভাইয়া। ওপেন হচ্ছে না? তার মানে কি আমাকে ডাইরেক্ট ফাইল, এটা সফটওয়্যার আকারে ওপেন হয়ে গেছে আর এটা ফাইল আকারে ওপেন হয়েছে। দেখো এটা কিন্তু সফটওয়্যার আকারে ওপেন হয়েছে। এবার আর কোড লিখতে হবে না, এখানে একা একাই কাজ করবে। তাহলে সফটওয়্যার আরামে, এই সফটওয়্যারগুলোকে আরামে তোমরা তৈরি করতে পারবা। বিভিন্ন ক্যালকুলেটর, ওজন মানে ওজন মাপা, বিভিন্ন বিষয়। তোমার মনে যাচ্ছে ফিজিক্সের একটা তাপমাত্রা পরিমাপ, যেমন তোমরা সেকেন্ড পেপারে প্রথম অধ্যায় পড়ছো না, তোমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সম্পর্কে বারবার ম্যাথ করতে হচ্ছে, তুমি একটা ক্যালকুলেটর বানিয়ে ফেলতে পারো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হলে এই ক্যালকুলেটর দিয়ে মাপা হবে, একা একা মেপে দিবে। একদম খুব মজার বিষয়। হ্যাঁ,
আচ্ছা যাই হোক, আমরা লেকচার নাম্বারে চলে যাব। কত নাম্বারে? এই ডকুমেন্টেশন ক্লিয়ার? আচ্ছা, লেকচার নাম্বার 4 আমরা কি শিখবো? অ্যালগরিদম, ফ্লো চার্ট, এইগুলো। আচ্ছা, এইগুলো তোমরা একটু রিডিং করে নিবা ভাইয়া। আমি প্রত্যেকটা রিডিং আর করাবো না, আমি কিন্তু ডাইরেক্ট প্রোগ্রামের জন্য চলে যাচ্ছি। তোমরা এখান থেকে তোমাদের হাতের সকলের হাতে শীট ধরা দিয়েছি। এখন যদি তোমরা চাও এটা খুব খুঁটে খুঁটে পড়ে অ্যাডমিশন পর্যন্ত ভালো করবা, আর যদি না চাও ভাইয়া পার হলেই হলো, তাহলে বিপদ। বুঝতে পারছি? টার্গেটটা বড় হতে হবে। তোমাদের জায়গায় আমি দেখছি যে তোমাদের স্বপ্নটা একটু অল্প একটু, এই দেখা যাচ্ছে একটু ইন্টারটা পাস করলেই হয় নাকি? ইন্টার পাস করলে ভাইয়ের বাড়ি থেকে তো শ্বশুর বাড়ি পাঠাই দিবে, ওখানে একটু রিল্যাক্স করব, মজা করব, মজা করে বকরও খাবো। হ্যাঁ, আচ্ছা, ওই সারা জীবন শুনতে হবে পড়ালেখা তো করেছিস, কি পড়ালেখা করেছিস, রেজাল্ট। আচ্ছা যাই হোক, ঠিক আছে, তাহলে আমরা লেকচার 4-এ যাই। সবাই একটু ফলো করো ভাইয়া, এই সিম্বলগুলো লিখে নাও তো ভাইয়া। আমি ততক্ষণ এটা একটু স্টপ করে রাখি।